গুড মর্নিং। একাদশ শ্রেণীর হিসাব বিজ্ঞান বিভাগের স্নেহের ছাত্ররা, আশা করি তোমরা ভালোই আছো। তোমাদের আর্থিক বিবরণী চ্যাপ্টার থেকে অঙ্কগুলো আমি দেখাচ্ছিলাম, কয়েকটা অঙ্ক আমি করে দিয়েছি। আজকেও আমি আর্থিক বিবরণী থেকে একটা অঙ্ক আমি করে দেখাবো। তোমরা একটু অঙ্কটা খেয়াল করবে। আর যে আগে যে অঙ্কগুলো করে দিয়েছি সেগুলো আমি মনে করি তোমরা করে ফেলেছো ক্লাসওয়ার্ক খাতা এবং হোমওয়ার্ক খাতায়। আর তোমাদের আরেকটা বিষয় আমি বলছি, সেটা হচ্ছে তোমাদের সামনেই কুইজ শুরু হয়ে যাবে। অ্যাকাউন্টিং কুইজ তোমাদের আছে, সেটা এবং সেটা আমি সিলেবাসটা বলে দিচ্ছি, যদিও বা আমি দিয়ে দিয়েছি সিলেবাসটা গ্রুপে। সিলেবাসটা হচ্ছে অধ্যায় 4 রেওয়া মিল এবং অধ্যায় 6 প্রাপ্য হিসাব সমূহের হিসাব রক্ষণ। এবং তুমি জানো যে গুগল গুগল ফর্মে হবে, গুগলে হবে, এবং 20টা অবজেক্টিভ থাকবে, 20টা এমসিকিউ। তাই আবার বলি, অধ্যায় 4 রেওয়া মিল এবং অধ্যায় 6 প্রাপ্য হিসাব সমূহের হিসাব রক্ষণ, এটা, এবং আমি এটা গ্রুপে কিন্তু দিয়ে দিয়েছি তোমাদের, এটা তোমরা একটু দেখে নেবে। হ্যাঁ, তাই এখানে শুধুমাত্র এমসিকিউ অবজেক্টিভ, ভিতরে তোমাদের যা যা আছে বইয়ের লাইন টু লাইনগুলো একটু দেখবে, অবজেক্টিভ কি হতে পারে। এখানে কিন্তু কোনো অঙ্ক না, যদিও বা আমি এর আগে করিয়ে দিয়েছিলাম, কিন্তু অঙ্ক না। তবে অবজেক্টিভের মধ্যে 2-3টা হয়তো অঙ্কের অবজেক্টিভগুলো যেগুলো আছে, যেগুলো 1 মিনিটের মধ্যে করতে পারো, সেই ধরনের কিছু থাকতে পারে। আচ্ছা, তাহলে আজকে আর্থিক বিবরণী চ্যাপ্টার থেকে একটা অঙ্ক দেখাবো। তো খুব কম সময়ের মধ্যে এটা দেখাবো, শর্ট, কারণ এখন কিন্তু দ্রুত আমাদের যেতে হবে, কারণ পরবর্তীতে কিন্তু আরও চ্যাপ্টার বাকি আছে, আমাদের শেষ করতে হবে পরে আরও। হ্যাঁ, দেখো এটা কি বলেছে। একটা রেওয়া মিল দেওয়া আছে, হাতে নগদ 5,650 টাকা, মূলধন 50,000, পাওনাদার 25,950, দেনাদার 29,300, ব্যাংক জমাতিরিক্ত 14,000, আসবাবপত্র 15,000, 10% বিনিয়োগ 1/4/2012 10,000 টাকা, ক্রয় ও বিক্রয় 15,900, 33,200, প্রারম্ভিক মজুত পণ্য 13,200, মজুরি 5,800, বেতন 3,600, অফিস খরচ 2,600, উত্তোলন 3,000, প্রদত্ত বার্তা 200, আয়কর 3,700, দুই দিকে যোগফল 1,23,150, 1,23,150। এটা হচ্ছে তোমাদের একটা রেওয়া মিল দেওয়া আছে। রেওয়া মিলটা খুব ভালো করে দেখবে, কোনটা ডেবিট দিকে দেওয়া আছে, কোনটা ক্রেডিট দিকে দেওয়া আছে। ডেবিট ক্রেডিট যে দেওয়া আছে যেদিকে, সেটা কিন্তু ভালো করে খেয়াল করবে। আচ্ছা, আর সমন্বয়গুলো কি আছে সেটাও দেখবে। এখানে সমন্বয় আছে, সমাপনী মজুত পণ্য 16,000, বেতন 600 টাকা বকেয়া আছে, আসবাবপত্রের উপর 5% অবচয় ধরতে হবে। আচ্ছা, ক কি বলেছে, নিট আসবাবপত্রের পরিমাণ নির্ণয় করো। খ, উপযুক্ত তথ্য থেকে নিট পরিচালনার মুনাফা বা ক্ষতি নির্ণয় করো। গ, উপযুক্ত তথ্য থেকে মোট দায় ও মালিকানা সত্ত্বের পরিমাণ নির্ণয় করো। আচ্ছা, এখন এই বিষয়গুলো যখন দিয়ে দেবে, সমন্বয়গুলো দিয়ে দিয়েছে, রেওয়া মিল দিয়ে দেখতে পেয়েছে কি আছে, তখন প্রশ্ন কি বলেছে, প্রথম নিট আসবাবপত্রের পরিমাণ নির্ণয় করো। তাহলে আসবাবপত্রের পরিমাণ নির্ণয় করতে বললে তখন দেখতে হবে যে এখানে অবচয় আছে কিনা। হ্যাঁ, আসবাবপত্রের উপর কি বলেছে, 5% অবচয় ধরতে হবে। তখন আমরা আসবাবপত্রে চলে যাই। আসবাবপত্র কত আছে, 15,000 টাকা আছে, আসবাবপত্র আছে 15,000 টাকা, এর 5% কত হয়, 750 টাকা। তাহলে আসবাবপত্রের নিট আসবাবপত্রের পরিমাণ কত, ওই 15,000 টাকা থেকে আসবাবপত্র 15,000 টাকা ছিল, আর পুঞ্জীভূত অবচয় 750 টাকা, কত হলো, 14,250 টাকা। তুমি এখানে আসবাবপত্রের নিট পরিমাণটা বেড়ে গেল, বা নিট আসবাবপত্রের পরিমাণটা এখানে বেরিয়ে গেল। তুমি এখানে এই জায়গাটায়, তুমি এর আগের অঙ্কে কিন্তু এরকম একটা ছিল, আমি কিন্তু আসবাবপত্রের যে অবচয় বা যন্ত্রপাতির অবচয় যেটাই বলো না কেন, সেটা কিন্তু, বা দালান কোঠার অবচয় যেটাই বলো না কেন, এখানে কিন্তু আমি আলাদাভাবে ওয়ার্কিংসে করে দেখিয়েছিলাম, কিন্তু এখন আর আমি দেখালাম না, কিন্তু তোমাদের কিন্তু পরীক্ষার সময় সেটা দেখাতে হবে। তাহলে আসবাবপত্র আছে কত, 15,000, বাদ পুঞ্জীভূত অবচয় 750। কীভাবে, 15,000 টাকার উপর 5%, 15,000 টাকার উপর 5% কত হয়, 750 টাকা, কত হলো, 14,250 টাকা। আচ্ছা, তারপর কি বলেছে, নিট পরিচালন মুনাফা বা ক্ষতির পরিমাণ, নিট পরিচালন মুনাফা বা ক্ষতির পরিমাণ নির্ণয় করতে বলেছে। আচ্ছা আচ্ছা, নিট পরিচালন মুনাফা বা ক্ষতির পরিমাণ নির্ণয় করতে বলেছে। আচ্ছা, তাহলে দেখো এখানে বিক্রয়, তাহলে আমাকে কি বের করতে হবে, বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলে মোট মুনাফা হয়। মোট মুনাফা আমরা বের করেছি। এখান থেকে পরিচালন খরচ যেটা আছে বাদ দিলে বের হবে নিট পরিচালন মুনাফা। আচ্ছা,
তাহলে আবিদান সন্স বিশদায় বিবরণী আংশিক, কারণ আমরা পুরোটা কিন্তু করছি না। পুরো অংশটা আমরা কি এখানে পুরো অংশটা করছি না? পুরো অংশটা করছি না, বাদ আছে কিছু, কারণ নেট মুনাফা বা নেট মুনাফাটা আমি যাইনি। 2012 সালে 31 ডিসেম্বর সমাপ্ত বছরের জন্য এখানে নেট পরিচালনা মুনাফা বন্ধ করতে বলেছে। তাহলে বিক্রয় দেওয়া আছে 33,200 টাকা, বাদ বিক্রিত পণ্যের ব্যয়। বিক্রিত পণ্যের ব্যয় এখানে প্রারম্ভিক মজুত পণ্য দেওয়া আছে কত? 13,200 টাকা ছিল রেওয়া মিলে। ক্রয় ছিল প্রারম্ভিক মজুত পণ্যের সাথে ক্রয় যোগ 15,900 আর মজুরি যোগ 5,800, কত হলো? 24,900 টাকা। 24,900 টাকা বাদ সমাপনী মজুত পণ্য 16,000 টাকা, কত হলো? তাহলে বিক্রিত পণ্যের ব্যয় কত বের হলো? 18,900। তাহলে 33,200 টাকা থেকে 18,900 টাকা বিয়োগ করলে কত হয়? 14,300। তাহলে মোট মুনাফা কত হলো? 14,300। মোট মুনাফাটা হচ্ছে 14,300। 14,300। আচ্ছা, বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলাম। বিক্রিত পণ্যের ব্যয় কিভাবে বের করতে হয় তুমি জানো। প্রারম্ভিক মজুদ 13,200 আছে, ক্রয় তার সাথে যোগ 15,900, এখন যোগফল আলাদাভাবে লিখতে পারতে, লিখে তারপর মজুরি যোগ করতে পারতে। মজুরিতে হচ্ছে ক্রয় সংক্রান্ত খরচাগুলি বা প্রত্যক্ষ খরচ, এখানে সরাসরি একবারে দেখিয়ে দিয়েছে 5,800। তাহলে কত হলো? 24,900। এর থেকে সমাপনী মজুত পণ্য যেটা আছে 16,000, সেটা বাদ দিতে হবে। বাদ দিলে কত হলো? 18,900। এই যে বিক্রিত পণ্যের ব্যয়, এই সব কিছু করার পর বিক্রিত পণ্যের ব্যয় বের হলো 18,900। তাহলে বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ যায়। বিক্রয় আছে কত? 33,200। এর থেকে বিক্রিত পণ্যের ব্যয় কত আছে? 18,900। বাদ দিলে কত হয়? 14,300। এটা কি হলো? মোট মুনাফা। মোট মুনাফা হচ্ছে 14,300 টাকা। আচ্ছা, বাদ পরিচালন খরচ। পরিচালন খরচ বা পরিচালন ব্যয় এখানে কত আছে? বেতন 3,600 টাকা আর যোগ বকেয়া বেতন 600 টাকা। তাহলে কত হলো? 4,200 টাকা। বেতন যোগ বকেয়া বেতন, বেতন আছে 3,600, বকেয়া বেতন আছে শুধু 600, কত হলো? 4,200 টাকা। অফিস খরচ আছে 2,600 টাকা। অফিস খরচ কত আছে? 2,600। প্রদত্ত বার্তা দেওয়া আছে 200 টাকা। আররাপথের অবচয় আমরা কেটেছিলাম 15,000 টাকার উপর 5%, কত হয়? 750 টাকা। কত হলো? মোট পরিচালন ব্যয় বা খরচ 7,750 টাকা। এখন 14,300 টাকা থেকে 7,750 টাকা বিয়োগ করলে কত হয়? 6,550 টাকা। এটা কি বের হলো? নেট পরিচালন মুনাফা। এখন অন্যান্য আয় যদি থাকতো বা অপরিচালন আয় থাকতো, যদি অপরিচালন আয় থাকতো তাহলে পরিচালন মুনাফার সাথে অপরিচালন আয় যোগ করতাম, এবং আর অপরিচালন ব্যয় থাকলে আমরা সেটা বিয়োগ করতাম, কিন্তু এখানে নেই। তাহলে এটা কি বের হলো? নেট পরিচালন মুনাফা। নেট পরিচালন মুনাফা বের করতে বলেছে, আমরা নেট পরিচালন মুনাফাটা আমরা বের করলাম। তাহলে কি হলো? প্রথম নেট পরিচালন মুনাফা বের করতে যেয়ে আমাকে প্রথম বের করতে হলো মোট মুনাফা। এখন মোট মুনাফা যখন আমি কি বের করব, তখন কি লাগবে আমার? বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বের করতে হবে। এই অঙ্কের মধ্যে কিন্তু বিক্রিত পণ্যের ব্যয় দিয়ে দেয়নি। হ্যাঁ, তাহলে বিক্রিত পণ্যের ব্যয় আমরা বের করব। বিক্রিত পণ্যের ব্যয় বের করলাম, প্রারম্ভিক মজুদের সাথে ক্রয় এবং অন্য ক্রয় সংক্রান্ত যে খরচাবলী আছে সেগুলো যোগ করলাম। যোগ করার পর সমাপনী মজুদ পণ্য বাদ দিলাম। বাদ দিলে হয়ে গেল বিক্রিত পণ্যের ব্যয়। এখানে বিক্রিত পণ্যের ব্যয় বের হয়েছে 18,900 টাকা আর বিক্রয় ছিল 33,200 টাকা। বিয়োগ করলে কত হয়? 14,300 টাকা হচ্ছে মোট মুনাফা। এর থেকে পরিচালন ব্যয়গুলো আমরা বাদ দিলাম। পরিচালন ব্যয় কি? বেতন 3,600 যোগ বকেয়া বেতন 600, 4,200। অফিস খরচ 2,600, প্রদত্ত বার্তা 200, আররাপথের অবচয় 750। মোট হলো 7,750 টাকা। তাহলে 14,300 টাকা থেকে 7,750 টাকা বিয়োগ করলে কত হয়? 6,550 টাকা। এটা হলো নেট পরিচালন মুনাফা। নেট পরিচালন মুনাফা। আচ্ছা, এখানে নেট পরিচালন মুনাফা বা ক্ষতি নির্ণয় করতে বলেছিল। আর এখানে অভিযোগের তথ্য থেকে মোট দায় ও মালিকানা সত্ত্বের পরিমাণ, হ্যাঁ, মোট দায় ও মালিকানা সত্ত্বের পরিমাণ। এখানে একটা বিষয় এখানে আমার লিখতে ভুল হয়ে গেছে। সেই বিষয়টা কি? এখানে মূলধন দেওয়া আছে যোগ নেট মুনাফা। নেট মুনাফাটা আমার আমি দেইনি। নেট মুনাফাটা আমি এখানে দেইনি। হ্যাঁ, কিন্তু কোনটা নেট লাভ, এখানে কোনটা 6,550 টাকায় কিন্তু আমরা কিভাবে আমরা ধরে নেব বলতে কি, ওই যে এই যে এখানে নেট পরিচালন মুনাফা বের হয়েছে, হ্যাঁ, এটা আমরা ধরতে পারি। অথবা আমরা এখানে দিয়ে দিতে পারি যে এখানে যে নেট মুনাফার পরিমাণ 6,550 টাকা। কারণ তোমার নেট মুনাফা যদি তোমার এখানে তোমার না দিয়ে দেয়, এই যেহেতু দিয়ে দেয়নি, তাহলে আমরা যে বের করলাম নেট পরিচালন মুনাফা বের করেছি। তাহলে অন্যান্য এর মধ্যে কিন্তু এই অঙ্কের মধ্যে অন্যান্য আয় দেখাতে আছে কিনা, অন্যান্য আয়
এইখানে হ্যাঁ অন্যান্য আয় দিয়ে দিয়েছিল, অন্যান্য আয়, অন্যান্য ব্যয়, হ্যাঁ, কিন্তু নেট পরিচালন মুনাফা পর্যন্ত বের করতে বলেছে, তাই আমরা নেট পরিচালন মুনাফা পর্যন্ত বের করেছি 6,550 টাকা। আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করো, তোমাদের একটু অনেক খটকা লাগতে পারে, তাহলে কি নেট মুনাফা 6,550 টাকা এটাই কি দিল? এখন এই জায়গাতে নেট মুনাফাটা দিয়ে দেয়, দিয়ে দেওয়ার কথা ছিল যে নেট মুনাফা 6,550 টাকা ধরে, বা নেট মুনাফা 6,550 টাকা ধরে মোট দায় ও মালিকানা সত্ত্বের পরিমাণ নির্ণয় করো। এই জায়গাটা আমি দিতে মানে একটু মিস্টেক হয়ে গেছে, এই জায়গাটা দেওয়া হয়নি। এই জায়গাটা কিন্তু নেট মুনাফার পরিমাণটা দিয়ে দেবে এই অঙ্কের মধ্যে। হ্যাঁ, এই অঙ্কের মধ্যে নেট মুনাফার পরিমাণটা, যে নেট লাভ বা নেট মুনাফা 6,550 টাকা, এটা প্রশ্নের মধ্যে দিয়ে দেবে, প্রশ্নে প্রদত্ত। এই যে এখানে গ যেটা আছে, এখানে আমার দেওয়া হয়নি, কিন্তু আমি বারবার বলে দিলাম যে এখানে নেট মুনাফার পরিমাণটা দিয়ে দেবে। আবার ধরতে হবে নেট মুনাফা 6,550 টাকা, 6,550 টাকা, এটা দিয়েই কিন্তু আমরা অঙ্কটা করেছি। আচ্ছা, মোট দায় ও মালিকানা সত্ত্বের পরিমাণ, আপিদানসন্স আর্থিক অবস্থার বিবরণী 2012 সালের 31 ডিসেম্বর তারিখে প্রস্তুতকৃত। তাহলে দায় সমূহের মধ্যে এখানে রেওয়ামিলের মধ্যে পাওনাদার ছিল 29,950 টাকা, ব্যাংক জমাতিরিক্ত 14,000 টাকা, আর বেতন বকেয়া আছে 600 টাকা। মোট কথা হলো 40,550 টাকা। এটা দায় সমূহ, মোট দায় সমূহ। আর মালিকানা সত্ত্ব মূলধন 50,000 রেওয়ামিলে ছিল, যোগ নিট লাভ, এটা প্রশ্নে প্রদত্ত ছিল 6,550 টাকা। যেটা তোমার এখানে বের হয়েছে সেটা না, কিন্তু এখানে কিন্তু প্রশ্নে প্রদত্ত ছিল, সেই জায়গাটায় আমার বাদ পড়ে গেছে, কিন্তু আমি বলে দিচ্ছি এটা কিন্তু প্রশ্নে প্রদত্ত ছিল 6,550 টাকা। এই 6,550 টাকা, তাহলে যোগ করলাম, কত হলো? 50,000 টাকার সাথে 6,550 যোগ করলে হয় 56,550 টাকা। উত্তোলন বাদ 56,550 থেকে 3,000 বিয়োগ করলে কত হয়? 53,550 বাদ আয়কর 3,700 বাদ গেলে কত হয়? 49,850 টাকা। তাহলে 40,550-এর সাথে 49,850 যোগ করলে কত হয়? 90,400 টাকা। এটা হচ্ছে মোট দায় ও মালিকানা সত্ত্ব, মোট দায় ও মালিকানা সত্ত্ব। তবে আরেকটা জিনিস আবারও বলি, এই যে নেট মুনাফা যেটা দেওয়া ছিল, এটা কিন্তু নেট মুনাফা, যে নেট লাভটা যে আমরা লিখেছি, নেট লাভ বা নেট মুনাফা, এটা কিন্তু প্রশ্নে প্রদত্ত ছিল, কিন্তু প্রশ্নের মধ্যে কিন্তু আমার লিখতে ভুল হয়ে গেছে, আমি লিখিনি বা লিখতে ভুল হয়ে গেছে, কিন্তু মানে বাদ পড়ে গেছে, কিন্তু এটা কিন্তু প্রশ্নের মধ্যে এটা ছিল, এবং এরকম কিন্তু অঙ্ক থাকবে প্রশ্নের মধ্যে 6,550 টাকা বা যে কোনো নেট মুনাফা বা নেট লাভ দেওয়া থাকতে পারে। এই অঙ্কের মধ্যে এটাই ছিল, 6,550 টাকা এই জায়গাটায় নেট মুনাফা ছিল। আচ্ছা, সেটাই কিন্তু এখানে যোগ করা হয়েছে, মূলধন যোগ নেট মুনাফা বা নেট লাভ, সেটা বাদ উত্তোলন বাদ আয়কর। আচ্ছা, তাহলে মোট দায় এখানে বের হয়েছে কত? 40,550 টাকা। পাওনাদার ছিল 29,950, ব্যাংক জমাতিরিক্ত ছিল 14,000, আর বেতন বকেয়া ছিল 600। কত হলো? 40,550 টাকা। আচ্ছা, আর মালিকানা সত্ত্ব মূলধন 50,000 যোগ নেট মুনাফা বা নেট লাভ 6,550 টাকা, যোগ করলে কত হলো? 56,550, বাদ উত্তোলন ছিল 3,000, বাদ দিলে কত হয়? 53,550, আর আয়কর 3,700 বাদ দিলে হয় 49,850। তাহলে ছিল মোট দায় ছিল 40,550, আর মালিকানা সত্ত্ব বের হলো 49,850। তাহলে মোট দায় ও মালিকানা সত্ত্ব কত হলো? 90,400 টাকা, 90,400 টাকা। তাহলে কিন্তু আমরা আর্থিক অবস্থার বিবরণী, এটা কিন্তু আংশিক আর্থিক অবস্থার বিবরণী, এটা কি করলাম? আংশিক, এটা কিন্তু আংশিক ছিল। হ্যাঁ, আর্থিক অবস্থার বিবরণী আংশিক। তাহলে দেখো, এই অঙ্কটা দেখতে কিন্তু খুবই ছোট, মানে খুব একটা মনে হয় যে খুব একটা বিষয় নেই। হ্যাঁ, এখানে যা যা বলেছে সেটা দিয়ে যদি তুমি করো, টেকনিক্যাল কিছু কিছু বিষয় আছে, যেমন নেট পরিচালন মুনাফা বা ক্ষতি। এখানে যেতে পরিচালন মুনাফা বা ক্ষতি নির্ণয় করতে বলেছে, আমরা পরিচালন মুনাফা বা ক্ষতি পর্যন্ত নির্ণয় করেছি। যদিও বা এই অঙ্কের মধ্যে অন্যান্য আয় হ্যাঁ দেওয়া আছে, শুধু অন্যান্য আয় দেওয়া আছে, আর অন্যান্য ব্যয় তেমন নেই। অন্যান্য আয় দেওয়া আছে বলতে বিনিয়োগের সুদ যেটা বের হবে, অন্যান্য আয়ের মধ্যে আমরা বিনিয়োগের সুদটা আমরা দিয়ে দিতাম, কিন্তু এখানে যায়নি। এখানে শুধু নেট পরিচালন মুনাফা বা ক্ষতির পরিমাণ বের করতে বলেছে। আর এই জায়গার মধ্যে গতে মোট দায় ও মালিকানা সত্ত্বের মধ্যে কিন্তু এখানে এই দেওয়া ছিল, কিন্তু এটার মধ্যে আমার তুলতে ভুল হয়ে গেছে, 6,550 টাকা। এটা কিন্তু দেওয়া ছিল যে নেট মুনাফা 6,550 টাকা ধরে, এটা ধরেই কিন্তু আমরা
এই মোট দায় এবং মালিকানা সত্ত্বের যে বের করতে হয় মোট দায় মালিকানা সত্ত্ব, সেটা কিন্তু আমরা করেছি। তাহলে মোট দায় কত হয়েছে 40,550, আর মোট মালিকানা সত্ত্ব হয়েছে 49,850। দুটো যোগ করলে হয় 90,400 টাকা মোট দায় ও মালিকানা সত্ত্ব। তাহলে দেখো এই অঙ্কটা করতে তোমাদের কতক্ষণ লাগবে, এই অঙ্কটা করতে। এই অঙ্কটা তুমি আগে অঙ্কটা ভালো করে পড়বে, তোমাদের বইয়েরই অঙ্ক। হ্যাঁ, ভালো করে পড়ে তারপর তুমি অঙ্কটা করো। অঙ্কটা করো, অঙ্কটা ভালো করে পড়ে তারপর অঙ্কটা করবে। তাহলে এই অঙ্কটা করতে খুব একটা বেশি সময় কিন্তু তোমার লাগবে না, তবে বাসায় ভালো মতো প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করলে অঙ্কটা পারবে। যাই হোক, আর হয়তো একটা বা দুইটা অঙ্ক দেখাতেও পারি, দেখিয়ে তারপর হয়তো এই চ্যাপ্টার শেষ করবো, আমার নতুন চ্যাপ্টারে চলে যেতে হবে। তোমাদের এখন দ্রুত অঙ্ক করতে হবে। এতদিন কিন্তু খুব স্লো, খুব আস্তে আস্তে গেছি, এখন কিন্তু আস্তে আস্তে না, এখন দ্রুত আমাদের অঙ্ক করতে হবে। যাই হোক, তোমরা অঙ্কগুলো দেখতে থাকো, কুইজের জন্য প্রস্তুতি নাও। এখন তোমাদের কুইজ আছে এবং গুগল ফর্মে তোমাদের কুইজ হবে। হ্যাঁ, আমি কুইজের সিলেবাস গ্রুপে দিয়ে দিয়েছি। তারপরে আজকে প্রথম এই ক্লাস শুরু করার সময় বলেছি, আবারও আমি বলে দেই, তোমাদের কুইজ হচ্ছে অধ্যায় 4 রেওয়া মিল এবং অধ্যায় 6 প্রাপ্য হিসাব সময় হিসাব রক্ষণ, এমসিকিউ 20টি এমসিকিউ। তুমি শুধু যদি বইটা রিডিং পড়ো, বইটা যা যা আছে রিডিং পড়লে তুমি কিন্তু এমসিকিউ পেয়ে যাবে, কোনো সমস্যা হবে না। হ্যাঁ, তুমি শুধু বইটা রিডিং পড়ো, বই কি কি আছে না আছে তথ্যগুলো সেগুলা একটু দেখে নাও অবজেক্টিভ এর জন্য। হ্যাঁ, তথ্যগুলো যা আছে সেগুলো একটু দেখো, তাহলে বইটা যদি পড়ে নাও তাহলে তোমরা যখন তুমি অঙ্ক করবে অঙ্কগুলো তোমাদের অনেকটা মনে পড়ে যাবে। যাই হোক, আজ এখানেই রাখছি। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে।